হ্যালো বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। স্বামী বিদেশে রয়েছে 3 বছর, আর তুই গর্ভবতী হয়ে গেলি কিভাবে? কলঙ্কিনী, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোকে তো ওই বুকের জায়গা দিয়েছিলাম, কিন্তু তুই কিভাবে এমন নষ্টমী করতে পারলি? আমার ছেলে আজকে 3 বছর বিদেশে আছে, আর তুই নিজের পেট বাঁধিয়ে বসে আছিস। শাশুড়ি সারা গালে চড়ের উপর চড় লাগাতে লাগাতে কথাগুলো বলল, কিন্তু ওর যে উত্তর দেওয়ার ভাষা নেই। কি জবাব দেবে ও? যেই মানুষটা তাকে বুকে ঠাঁই দিয়েছিল তার সাথেই তো বেইমানি করা হয়েছে। বল, তোর পেটে এই পাপ কার? আমাদের খেয়ে আমাদের পরে কার পাপ তুই নিজের গর্ভে ধরে রেখেছিস? নাসরিন বেগম সারা চুল ধরে কথাগুলো বলল। তুই বল, কোন জিনিসের অভাব রেখেছি আমি? বল, তুই তুই কি সুখী ছিলি না? জবাব দে আমাকে। এত বড় অন্যায় কিভাবে করলি? নেহা তার মাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নাসরিন বেগম কোনোভাবেই শান্ত হতে পারছে না। যেই মেয়েকে রাস্তা থেকে তুলে এনে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, কোনো আশ্রিতার পরিচয়ে না, নিজের ছেলের বউ হিসেবে। কিন্তু এই হতবুদ্ধিটা কি করে বসলো, এটা ভেবেই নাসরিন বেগমের দুঃখে কষ্টে ঘৃণা সব একসাথে হচ্ছে। এই কারণেই হয়তো সবাই বলে, রাস্তার জিনিস রাস্তায় ফেলে আসাই শ্রেয়। তারা বড় জায়গা পেলেই কি করে নিজেরাই ঠিক পায় না। সারা নাসরিন বেগমের পা জড়িয়ে ধরে বলল, ও মা, আমি তো অন্যায় করেছি। তুমি যদি আমাকে তাড়িয়ে দাও তাহলে আমি এখন কোথায় যাব? আমার শেষ ঠিকানা যে তুমি। নাসরিন বেগম সারাকে পা থেকে উঠিয়ে দাঁড় করিয়ে আবার ওর দু গালে 4টা চড় লাগায়। তোর মুখখানা দেখলে ঘৃণায় আমার বমি আসছে। তোকে মাফ করব কিভাবে? কলঙ্কিনী, আমার ছেলেটা বিদেশে গিয়েছে কার জন্য? আরে হতভাগী, সে তো তোর জন্যই পাড়ি জমিয়েছে বাইরে, যাতে করে তোদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কিন্তু তুই এ কি করলি? কার পাপ পেটে ধরলি? পাশের বাড়ির মালিহা বলে, কাকিমা, আমি কয়েকদিন আগেই দেখেছি একটা লোক জানলা দিয়ে সারাবাবির ঘরে প্রবেশ করে। আমি তখন বিষয়টা বুঝতে পারিনি, বা আমার মাথায় এই জিনিসটা কাজ করেনি, কিন্তু এখন বুঝতে পারছি ভাবির পেটের বাচ্চার বাবা তাহলে সেই লোকটাই। নাসরিন বেগম ফোনটা হাতে নিয়ে ছেলের কাছে কল দেয়। আমান কলটা ধরে। মা, তুমি কেমন আছো? তোমার প্রেশার কেমন এখন? নাসরিন বেগম ছেলের কথা শুনে হাও মাও করে কেঁদে ফেলে। কি বলবেন তিনি তার ছেলেকে? তোর বউয়ের পেটে অন্যের সন্তান? এসব ভাবতে ভাবতে নাসরিন বেগমের ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের ছেলে আমান। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই আর পড়াশুনো করা হয়নি বললে ভুল হবে। আসলে ওর পড়াশোনার প্রতি আগ্রহ একটু কম ছিল। বাবার বেশ কয়েক বিঘা জমি থাকায় চাষবাসের কাজে লেগেছিল, কিন্তু কয়েক বছর পর নতুন আবদার করে বসে মায়ের কাছে সে বিদেশে কাজ করতে যাবে। নাসরিন বেগম বেশ কয়েকবার বারণ করেছিল যে বিদেশে গিয়ে তুই কি করবি? আল্লাহ আমাদের জমি জমা তো আর কম দেয়নি, তুই চাষ কর। না মা, তুমি জানো না আজকে বাইরের দেশে কাজে গেলে কত মূল্য, কত কত টাকা আয় করা যায়। কিন্তু কোনো কিন্তু করো না মা, আমি তো বেশি দিন থাকবো না, মাত্র 5 বছর থাকবো ওখানে, তারপর আবার চলে আসবো। এখানে এসে একটা বড় ব্যবসা করব। নাসরিন বেগম শেষমেশ রাজি হয়, কিন্তু একটা শর্ত জুড়ে দেয় সে। যাওয়ার আগে বিয়ে করে যেতে হবে। ভাগ্যক্রমে সারার সাথে দেখা হয়। মেয়েটা অনাথ ছিল। নাসরিন বেগমের খুব দয়া হয় ওকে দেখে। কিছু চিন্তা না করেই ছেলের বউ করে ফেলে সারাকে। সারা যেমন মিষ্টি মেয়ে তেমন তার ব্যবহার, কিন্তু এ কী করে ফেলল? নাসরিন বেগম ফোন কানে ধরে এসব ভেবেই যাচ্ছে। ওপাশ থেকে ছেলেটা কথা বলেই যাচ্ছে, সেইটা তার খেয়ালের বাইরে চলে গেছে। হঠাৎ মনে হলো ছেলে কিছু বলছে। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বাড়িতে কি কেউ নেই? আমাকে বলো কি হয়েছে। সবাই ঠিক আছে তো? বাবা ঠিক আছে তো? নাসরিন বেগম আঁচল দিয়ে নিজের মুখ চেপে ধরেছে। কান্নাটা থামানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই কান্না বন্ধ করতে পারছে না। বাবারে, আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস।
আমি মা হয়ে তোকে বিপদের মুখে ফেলে দিয়েছি। কোন বিপদে ফেলেছো মা? বিদেশে তো আমি নিজ ইচ্ছা এসেছি, তাছাড়া আমি তো সুখে আছি। বিপদ কিসের? তোকে বিয়ে দিয়ে আমি সর্বনাশ ডেকে এনেছি। এই বাড়িতে কাল লাগিনীর আশ্রয় দিয়েছি। যাকে বৌমা কম মেয়ে বেশি ভেবেছি, সে আজকে অন্যের পাপ বয়ে বেড়াচ্ছে। এই কষ্ট আমি কোথায় রাখবো? তুই আমাকে মাফ করে দে বাবা। মা, হয়েছেটা কি আগে বলো তো? তোর বউ নতুন মরদ ধরেছে, তার পেটে এখন অন্যের বাচ্চা। মায়ের কথা শুনে আমান চুপ হয়ে গেল। এই কথার কোনো উত্তর যে ওর কাছে নেই। নাসরিন বেগম আবার বললেন, চুপ করে আছিস কেন? কিছু তো বল। এই পাপিনিকে আমি কি করব বল? ইচ্ছা তো করছে ওকে জ্যান্ত পুঁতে ফেলি মাটিতে। আ মা, ও মা, কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? নাসরিন বেগম ছেলের সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে যায়। সারা তাড়াতাড়ি করে নাসরিন বেগমের কাছে গিয়ে মাথাটা কোলে তুলে নেয় আর বলে, মা, কি হয়েছে তোমার? মা, তুমি আমাকে কলঙ্কিনী বলো, অন্য কিছু থাকলে সেটাও বলো। আমার মুখে লাথি মারো, কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। কথা বলো মা। নেহা সারাকে ধাক্কা মেরে দিয়ে মায়ের মাথাটা নিজের কোলের উপর নিয়ে বলল, ভাবি, তোমাকে তো বোনের আসনে বসিয়েছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? ভাইয়ার ভালোবাসা, আমাদের বিশ্বাস, সব কিছু চূর্ণ বিচূর্ণ কিভাবে করে দিতে পারলে? তোমার ওই মুখ দেখতে আমার ঘৃণা হচ্ছে, জাস্ট ঘৃণা হচ্ছে। সারা কাঁদতে কাঁদতে বলল, নেহা, এমন বলো না। আমার শুরুও তোমরা আর শেষও তোমরা। ও, শুরু আমরা আর শেষটাও আমরা, মাঝখান দিয়ে তুমি অন্য কারো। তার সহ্য সাথী। আমার কি ইচ্ছে করছে জানো তো? তোমাকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাইয়ে দিতে ইচ্ছে করছে। নেহা, তোমার ওই পাপি মুখে দয়া করে আমার নামটা নিও না। তোমার ওই মুখে নিজের নামটা শুনলে আমার সারা দেহ গুলে উঠছে। আমি কি এতটাই পাপিষ্ঠা? তুমি কতটা পাপিষ্ঠ সেটা জানো না? তুমি কি বুঝতে পারছো কতটা পাপিষ্ঠ তুমি? নেহা, বোন আমার, আমার কথাটা একটু শোন। মাকে একটু ধরতে দাও। সারা হাউমাউ করে কাঁদতে লাগলো। এমন ভুল ও কিভাবে করে ফেললো নিজেই বুঝতে পারছে না। এই সমাজে সে এখন স্বীকৃতিপ্রাপ্ত কলঙ্কিনী। না না, তোমার কোনো কথাই শোনা হবে না। আমার মা যদি মরেও যায়, তবে তোমার হাতের স্পর্শ আমার মাকে পেতে দেব না। তোমাকে হাত জোর করে বলছি, তোমার পাপিষ্ঠ মন, পাপিষ্ঠ দেহ নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে যাও। আজ মাকে তুমি না হয় অজ্ঞান দেখেছো, কালকে আমাকে তুমি গলায় দড়ি দিতেও দেখতে পারো। তোমার মতো কলঙ্কিনী মেয়ের সাথে একই ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না। সারা কাঁদতে কাঁদতে কথা বলার অবস্থায় নেই, তবু কষ্ট করে বলল, না না, আমার মতো পাপিষ্ঠা কলঙ্কিনীর কারণে তুমি কেন আত্মহত্যা করবে? তার চেয়ে আমি বরং এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি ঠিকই তো বলেছ, নষ্ট একটা মেয়েকে নিয়ে এই বাড়ির এক ছাদের নিচে আসলেই থাকা চায় না। আমি বাড়ি থেকেই চলে যাচ্ছি, আর কখনোই আসবো না। আমার মতো কলঙ্কিনীকে নিয়ে আর কোনো কথা শোনা লাগবে না তোমাদের। নাসরিন বেগমের মাথা নেহার কোলে, আর সারা ঠিক তারই পাশে বসে আছে। সারার শেষ কয়েকটা কথা নেহার একেবারেই সহ্য হয় না। ওর যেন মনে হয় সারা ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তাই রাগে রাগে সারা গালে কয়েকটা চড় বসিয়ে দেয়। বয়সে ছোট একটা মেয়ের হাতে সারা চড় খেয়ে একটু অবাক হলো না, কারণ এটাই যে ওর প্রাপ্য ছিল। পাপের ফল ভোগ করাই লাগবে। নেহা প্রতিবেশী দুই একজনের সাহায্য নিয়ে নাসরিন বেগমকে খাটের উপর শুইয়ে দেয়। সারা এখনও চুপ করে বসেই আছে একই জায়গাতে, শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আছে। চোখ দুটো যেন কোনো ঝর্ণাধারা হয়ে গেছে, থামার নামই নেই। আজকে এই বাড়িতে শেষ দিন। সারার ভাবতেই বুকের ভিতর মোচড় মেরে উঠেছে। যে মানুষটা সারাকে সম্মানের সাথে ঘরে তুলেছিল, তিনিই আজকে ছিছি করে বিদায় করে দিচ্ছেন। নিয়তি বড়ই অদ্ভুত, কখন কার সাথ দেয়, কার সাথে বেইমানি করে কেউ জানে না।
আজকে নিয়তির কাছে পরাজিত হয়ে গেছে সারা। পাপের ফল ভোগ করতেই হবে। নিজের সমস্ত কাপড় চোপড় গোছগাছ করে অন্তিম বিদায়ের জন্য নাসরিন বেগম আর নেহার কাছে গেল। নেহা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। মাকে ভালো করে দেখে রেখো, মা যেন কোনো চিন্তা না করে, যেন ভাবে আমি একটা বাষ্পীয় পদার্থ, সময়ের সাথে সাথে আকাশে মিলিয়ে গেছি। নেহার খুব ইচ্ছা করছে প্রিয় ভাবিকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু অদৃশ্য শক্তির কাছে সে আজকে বাধা পড়ে গেছে। সারা দিকে ভালো দৃষ্টিতে তাকানোর ইচ্ছে হলেও মস্তিষ্ক বলে দিচ্ছে ও নষ্টামে। নেহাকে চুপচাপ থাকতে দেখে সারা বলল, আমাকে একটাবার মাকে ছুঁয়ে দেখতে দিবে না নেহা? নেহা সহজ গলায় বলল। না। সারা শেষবারের মতো নিজের সংসার, নিজের স্বর্গ দেখে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। হাতে একটা ব্যাগ আছে, তাতে হয়তো কয়েকটা পোশাক। গন্তব্যহীনভাবে হেঁটে চলেছে সারা। কোথায় যাবে, কার কাছে সাহায্য চাইবে, কিছুই বুঝতে পারছে না। আজকে সারার হাঁটার কোনো শেষ হবে না। শুধু আজকে কেন, হয়তো সারা জীবন এমন ছন্নছাড়া হয়েই কাটিয়ে দেবে। সন্ধ্যার থেকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। আমানের বাড়িতে রাত 8টার দিকে নাসরিন বেগম কিছুটা সুস্থতা অনুভব করছে। নেহা থালা থেকে ভাত আর ডাল দিয়ে মাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। নাসরিন বেগম খাবার মুখে নিতে গিয়েও নিতে পারল না, আবার সেই কান্না শুরু করে দিল। নেহা মা, বলতো ওকে কিসের অভাবে রেখেছি? ও এটা কি করলো? আমাদের বিশ্বাসকে নিয়ে এভাবে খেলা করতে পারলো কিভাবে? মা যে গেছে তার চিন্তা বাদ দাও, তুমি খেয়ে নাও তো। নেহা, সারা এখন কোথায় আছে? ওর কোনো খোঁজ পেয়েছিস? ওই কালনাগিনী বিদায় হয়েছে তো ভালোই হয়েছে, ও জাহান্নামে যাক, তুমি ওর চিন্তা করবে কেন? নেহা আর নাসরিন বেগম কথা বলছিল, এমন সময় পাশের বাড়ির কণিকা নেহাদের বাড়িতে এসে বলল, নেহাপু, টিভিতে দেখো কি খবর হচ্ছে, চমকে যাবে তুমি। নেহা টিভি অন করার সাথে সাথেই সত্যি চমকে উঠল, কারণ খবরে বলছে সারা নামের একজন মেয়ে আর 3 পুরুষকে অনৈতিক কাজের জন্য গ্রেফতার করেছে পুলিশ। নেহা খপ করে টিভিটা বন্ধ করে দেয়। ছি, শেষমেশ ওই পাপিষ্টার খারাপ কাজে শুনো পুলিশ ধরলো। ছি। রাগের বশে সারার জন্য নেহার মনে যেই ভালোবাসাটা ছিল সেটা এক নিমিষে শেষ হয়ে গেল। হ্যাঁ সত্যি, খবরে দেখানো মেয়েটা নেহার ভাবে সারাই ছিল। সন্ধ্যার দিকে সারা মেইন রোডের ধার দিয়ে হেঁটে চলেছে। খুব কষ্ট করে হাঁটছে, কিন্তু দেহ দুর্বল হওয়ার কারণে যখন তখন মাথা ঘুরে পড়ে যেতে পারে। পাশ কাটিয়ে একটা গাড়ি যাওয়ার সময় দাঁড়ালো। আপু, আপনার কি কোনো হেল্প লাগবে? না, আমি ঠিক আছি। কথাটা বলার সাথে সাথে সারা তার আশেপাশে আরও 2 জন মানুষের উপস্থিতি টের পেল। এই লোকগুলো ওই গাড়ির ভিতরেই ছিল। রাতে এমন একটা সুন্দর মেয়েকে দেখে তাদের মনের ভিতর অন্য কিছু কাজ করছে। সারা লোকগুলোর কাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। মানুষগুলোকে কেন জানি ওর একটু ভালো লাগছে না। কথার ভিতর একটা অন্য ভাব আছে যেগুলো প্রকাশ করা যায়। গাড়ির চালক লোকটা সারাকে চুপ থাকতে দেখে আবার বলল, কি ব্যাপার সোনামণি, কথা বলছো না কেন? আবার আমাদের থেকে দূরেও সরে যাচ্ছ? সারা লোকগুলোর মতলব ভালোভাবেই বুঝে গেছে, কিন্তু না ভেবেই পালাতে গেল। কিন্তু পুরুষ মানুষের সাথে দৌড়ায় পেরে ওঠায় না সারা। তাদের হাতে ধরা পড়ে যায়, চিল্লাচিল্লি করতে থাকে, কিন্তু আশেপাশে সাহায্য করার মতো কেউ ছিল না। লোকগুলো সারাকে জোর করে গাড়িতে তুলে ফেলে, কাপড় দিয়ে চোখ আর মুখ বেঁধে ফেলে। সারাকে বিছানায় ফেলে একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে থাকে লোকগুলো। আপনাদের দোহাই লাগে, আমাকে ছেড়ে দিন। এক লোক খ্যাক খ্যাক করে হেসে বলে। ছেড়ে তো দেবই সুন্দরী, তার আগে সারার বুক কেঁপে ওঠে। এই জানোয়ারগুলো থেকে নিজেকে বাঁচাবে কিভাবে? কলঙ্কিনীর গায়ে আর কত কলঙ্ক লাগবে? সারা শেষবারের মতো অনুনয় করতে থাকে। আপনাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দিন। আমার গর্ভে সন্তান আছে, আপনারা এত বড় পাপ করবেন না।
সুন্দরী, তোমাকে দেখে তো ক্লাস 9-এর মেয়ে মনে হচ্ছে। তা পেটের বাবুটার বাবা ঠিকঠাক আছে নাকি আমরা স্বীকৃতি দেব? লোকগুলোর হাসি সারার দেহে ঘিন ঘিন লাগিয়ে দিচ্ছে। খারাপ মানুষের ভাষা কোনো দিন ভালো হতেই পারে না। এদের থেকে বাঁচার কোনো উপায় নেই সারার ওপর যেই না ঝাঁপিয়ে পড়বে, অমনি সেই সময় দরজা ভেঙে পুলিশ প্রবেশ করে। আজকে তোরা আমাদের হাত থেকে বাঁচতে পারবি না। ইয়াবা বিক্রি করে অনেক টাকা কামিয়েছিস, আর এখন মেয়ে নিয়ে ফুর্তি করছিস। বাইরের আলো আর কোনোদিন দেখতে পারবি না। সারা পুলিশকে দেখে দেহে যেন প্রাণ ফিরে পায়। তাড়াতাড়ি লোকগুলোর পাশে কাটিয়ে দৌড়ে পুলিশের কাছে চলে গিয়ে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদতে লাগে আর বলে, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে যদি আপনারা না আসতেন তাহলে হয়তো। অতিরিক্ত কান্না করার ফলে সারা ঠিকমতো কথা বলতে পারছে না। পিছন থেকে লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল, তোমাকে যে 5,000 টাকা চুক্তি করে এক রাতের জন্য নিয়ে আসলাম, আর এখন পুলিশকে পেয়ে সাধু সাজার চেষ্টা করছো? সারা যেন আকাশ থেকে পড়ল। ওদের এহেন কথায় সারা নিজের কথাই হারিয়ে ফেলেছে। মানুষ নিচে নামতে নামতে কোথায় চলে গেছে? একটা নিরীহ মেয়েকে তুলে এনে তার নামে এমন কলঙ্ক লাগিয়ে দেবে? নিরীহ বা কোথায়, সারা তো কলঙ্কিত। আর একটু বেশি কলঙ্ক লাগলো। কিন্তু এই কলঙ্ক কি এখানেই থেমে থাকবে নাকি আরও বাড়তে থাকবে? একজন মেয়ে পুলিশ সারা চুলের মুঠি ধরে। এই পতিতার বাচ্চা, এত ভালো সাজার নাটক কিসের জন্য করিস? হ্যাঁ, কিভাবে করিস? বিশ্বাস করুন, এই লোকগুলো আমাকে তুলে এনেছে। এখন নিজেরা ধরা পড়ে আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ আর কোনো কথাই শোনে না। সারা আর বাকি আসামিদের থানায় নিয়ে চলে যায়। এদিকে এলাকার বড় ইয়াবা ব্যবসায়ীরা পাকড়াও হয়েছে, সেটা মিডিয়ার কানে পৌঁছে যায়। তারা সাথে সাথেই থানায় চলে আসে। পুলিশের কাছে সমস্ত ঘটনা শুনে তারা সারাকে বাজারে মেয়ে বলে মিডিয়ার সামনে তুলে ধরে। অনেক মিডিয়ার কাজ শুরু থেকে কিছু না জেনেই মুখের কথা প্রচার করা, যার জন্য সারার গায়ে নতুন কলঙ্কের কালি লেগে গেল। নেহা আর নাসরিন বেগম টিভিতে শুধু বানোয়াট একটা প্রচারণা দেখে, যেখানে না দোষ আছে সাংবাদিকদের, না সারার, আর নাই বা পুলিশদের। ওই মানুষরূপী জানোয়ারগুলোর জন্য সব আজ অপবাদের উপর অপবাদ সারার ঘাড়ে এসে পড়ল। সবাইকে জেলের ভিতর ঢুকাতে গেলে সারা বারবার আকুতি মিনতি করতে থাকে আর কথা একবার শোনার জন্য। ওসি মিসেস রেহানার সামনে বসে আছে সারা। হ্যাঁ বলো, তুমি কি বলতে চাও? সারার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তুমি ইচ্ছে মতো বানিয়ে বানিয়ে সব কিছু বলবা, আর আমি বোকার মতো সব মেনে নেব? আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আমার কোনো অপরাধ নেই। আপনি যাচাই করতে পারেন। মিসেস রেহানা লকআপের ভিতর গিয়ে ওই 3 জনকে ভয় দেখায় যে সত্য কথা না বলে ক্রস ফায়ারে দেবে। মৃত্যু ভয় সবাই পায়, তারাও পেয়ে স্বীকার করে যে তারা মেয়েটাকে জোর করে তুলে এনেছে। মিসেস রেহানা যে মানুষটা পুলিশের চাকরি জীবনে কোনোদিন মাথা নিচু করেনি, সে আজকে সারার হাত ধরে মাথা নিচু করে বসে আছে। আমাকে তুমি মাফ করে দাও মা। আমার আগেই তোমার কথা শোনা উচিত ছিল। আমার এই অপরাধে যে কোনো ক্ষমা নেই মা। আপনি এমন বলবেন না। আপনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তাছাড়া লোকগুলো সেই সময় যেভাবে কথাগুলো বলছিল সেটা বোঝার ক্ষমতা ছিল না যে সেগুলো মিথ্যা বানোয়াট কথা। কলঙ্ক তো আমার গায়ে লেগেই আছে, আরও একটু লাগলো, এই আর কি। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমার আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে? থানাতে সারা এবং মিসেস রেহানার কথোপকথন। আমার বাবাকে মাকে এসবের কিছুই জানাতাম না। যখন জ্ঞান বুদ্ধি হয়েছে তখন থেকে নিজেকে অনাথ হিসাবেই জেনেছি। একটা অনাথ আশ্রমের জীবনের 20 থেকে 21 বছর পার করেছি। আশ্রমটি ছিল আমার মা, আশ্রমটি ছিল আমার বাবা। কিন্তু এলাকার প্রভাবশালী এক লোকের ছেলের নাম শিহাব আমার উপরে কুনজর পড়ে। সে আমাকে আমার মা বাবার কাছে থাকতে দেয় না। সে বারবার আমাকে প্রস্তাব দেওয়ার চেষ্টা করে। আমি অনেকবার পুলিশে কমপ্লেন করেছি এবং আশ্রমের পরিচালককেও বলেছি, কিন্তু ক্ষমতা তাদের হাতে থাকায় আমার কোনো লাভ হয়নি। একদিন রাতে আমার ঘরে বসে বসে কবিতা লিখছিলাম। হঠাৎ দিয়া নামের একটা মেয়ে এসে বলল, সারাপু,
তুমি এক্ষুনি পালিয়ে যাও, বিপদ আসছে। মেয়েটার বয়স ছিল 8 কিংবা 9 বছর। তার গালটা একটু টেনে দিয়ে আদর করে বললাম, জানো সারাপু, আমি যখন বাথরুমের দিকে যাচ্ছিলাম তখন অফিস রুম থেকে কিছু মানুষের ফিসফিসানি শুনতে পাই। তো এই রাতে অফিস রুমে তো কেউ থাকে না, তাই আমি দরজায় কান পেতে শোনার চেষ্টা করি। তাদের মতো কেউ একজন বলে, সারা মেয়েটার খুব সাহস হয়েছে, ওকে রেপ করে মেরে পুঁতে ফেলবো। জানো আপু, কথাটা শুনে আমি খুব ভয় পেয়েছি, তাই বাথরুমে না গিয়ে তোমার এখানে কথাটা বলতে চলে এসেছি। দিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে ওঠে। যেখানে এত বছর ভালোবাসার সাথে বেড়ে উঠেছি, আজ সেই জায়গা আমার থাকবে না। নিষ্ঠুর দুনিয়ায় সব কষ্ট যেন আমার উপর লেগেই আছে। দিয়া মেয়েটা জিজ্ঞাসা করে, আচ্ছা সারাপু, রেপ জিনিসটা কি, আর সেটা করলে মেরে ফেলবে কেন? ছোট্ট মেয়েটাকে এই বিষয়টা বোঝানোর মতো কন্ডিশন ছিল না। আমার হাত পা থরথর করে কাঁপছিল, কিছুই মুখ দিয়ে বের হচ্ছিল না। শেষমেশ মেয়েটাই বলল, তুমি তাড়াতাড়ি পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। মাথায় তখন একটা জিনিসই কাজ করছিল, আর সেটা হলো বাঁচতে হবে। তখনই নিজের জামা কাপড় নিয়ে জীবনের মতো আশ্রম থেকে পালিয়ে বের হয়ে যাই। রাতের বেলা কোথায় যাব, কি করব, কিছুই বুঝতে পারছিলাম না। হঠাৎ মনে পড়ে পরিচিত একটা বান্ধবী আছে, তাই সেই রাতে তার কাছে চলে যাই। সকালবেলা আমি সেখান থেকে পালিয়ে আসি। যে জায়গায় আমি 20 থেকে 21 বছর ধরে থেকে এসেছি, সেই জায়গায় আমার ক্ষতি করতে চেয়েছিল। আর মাত্র 2 বছরের বন্ধুত্ব কিভাবে আমাকে রক্ষা করবে। গন্তব্যহীনভাবে সারাদিন ঘুরতে থাকি। কোথায় যাচ্ছি কিছুই বুঝতে পারছিলাম না। ক্ষুধার তাড়নায় এক পা ফেললে সেটা তোলার ক্ষমতা ছিল না। কি করব, কোথায় যাব, এই ভেবেই আমার পৃথিবী ভেঙে কান্না আসছিল। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? এই পরীক্ষায় পাশ করব কিভাবে, টিকে থাকবো কিভাবে? নাকি আমার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে? হাঁটতে হাঁটতে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। যখন চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করি, একজন মহিলা পাশে বসে হাত পাখা দিয়ে আমাকে বাতাস করছিলেন। তিনি আমাকে জানান যে তার ছেলে পাশের শহর থেকে ফেরার সময় রাস্তার মাঝে আমাকে পড়ে থাকতে দেখে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় না, তাই সে নিজেই আমাকে এই হাসপাতালে ভর্তি করে। তারপর ওনাকে খবর দেয় আমার সেবা যত্ন নেওয়ার জন্য। মহিলাটি আমার কাছে আমার ঠিকানা জিজ্ঞাসা করে, কিন্তু হেতিমের যে একটাই ঠিকানা, খোলা আকাশ। আমি আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ওনাকে বলি। আমার কথা শুনে আমার উপরে খুব মায়া হওয়ার কারণে আমাকে ফেলে যায়নি। তার বাড়িতে স্থান দিয়েছিল, তাও একজন আশ্রিতার জায়গায় না, তার পুত্রবধূ করে। ভেবেছিলাম আল্লাহর দেওয়া পরীক্ষায় হয়তো আমি পাশ করেছি, বাকি জীবনটা হয়তো প্রিয় মানুষটার সাথে সুখে কাটিয়ে দেব। কিন্তু হায়, হতভাগে সারা জীবন কষ্টই পেয়ে থাকে। তার জীবনে সুখ বলতে কিছুই নেই, শুধু স্বপ্নই সুখ পাবে, বাস্তবে শুধু দুঃখ আর দুঃখ। বিয়ের 2 মাস পর আমান বাহিরের দেশে যাবার তোড়জোড় লাগিয়ে দেয়। বলেছিল 5 বছর বিদেশ থাকবে, কিন্তু একজন স্ত্রী জানে স্বামীর থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার ভালোবাসার পরশগুলো থেকে দূরে থাকা কতটা কষ্টের, তার বুকে মাথা না রেখে রাত কাটানো কতটা কষ্টের। 2 মাস পর আমানের সব কিছু ঠিকঠাক হয়ে যায়। যাওয়ার সময় আমার কপালে একটা ভালোবাসা দিয়ে বলেছিল মা বাবা নেহাকে দেখে রাখতে। আমি মুখ দিয়ে কিচ্ছু বলিনি, কিন্তু আমার চোখ সেদিন আমার কথা শোনেনি। এয়ারপোর্টের ওয়েটিং জোনে বসেছিল, হঠাৎ এসে পুলিশ ওকে ধরে নিয়ে যায়। কেউ ওর পাশে চেয়ারে একটা ব্যাগ রেখে ওকে একটু দেখে রাখতে বলে, সেটাই ওর কাল হয়ে দাঁড়ায়। 5 বছরের জেল হয়। একজন পুলিশের সাহায্যে ও বাড়িতে নিয়মিত কথা বলতো। ইন্টারনেটে কল দেওয়াতে মা বাবা বা নেহা কেউই বুঝতে পারতো না ও বিদেশ আছে নাকি দেশেই জেলে আছে। আর আমি অভিনয় করেই যেতাম সবার সাথে। 2.5 বছর পর কুরবানি ঈদের একদিনের জন্য ওকে বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়, কারণ এতদিনে প্রমাণ ওর বিপক্ষে গেলেও পুলিশ ভালোই বুঝতে পেরেছিল ও দোষী না। বাড়িতে আসার আগে আমাকে ফোন দেয় এবং বলে যে রাতে যাব, আবার ভোরে চলে আসবো। মা বাবা আর বোনটার ঘুমন্ত মুখগুলো দেখেই চলে আসবো। আমি জেলে আছি, ওরা মা জানলে তাকে বাঁচানো যাবে না। সেদিন রাতেই বাড়িতে আসা আমান প্রিয় স্বামীকে 2.5 বছর পর কাছে পেয়ে তার ভালোবাসার ডাকে সাড়া দেওয়ার ফলেই আমার এই সন্তান গর্ভে আসে। ভোরে আমান চলে যায়। আমি আমার প্রেগনেন্সির কথা প্রায় 4 থেকে 5 মাস লুকিয়ে রাখার চেষ্টা করি। পেট একটু একটু বাড়তে থাকে, তবুও যতটা সম্ভব নিজেকে লুকিয়ে রাখি। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে কল আসে যে শর্টকাটটিকে
আমানকে যেই জেলে থাকবো সেখানে আগুন লেগে 3 জন পুলিশ ও যে 5 জন কয়েদি ছিল তারা সবাই পুড়ে মারা যায়। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, আমার পৃথিবী যেন অন্ধকার হয়ে যায়। আমি কোনো রকমভাবে বলি তার লাশ যেন বাড়িতে না পাঠানো হয়, মা দেখলে তাকে বাঁচাতে পারবো না। ফোনটা কোনো রকমে রেখেই আমি মাটিতে লুটিয়ে পড়ি। ডাক্তার এসে চেক আপ করে জানায় আমি প্রেগনেন্ট। তারপর একে একে সারা সব কিছু অসি মিসেস রেহানাকে বলে। তুমি তোমার শাশুড়িকে কেন বলনি আসল সত্যটা? তার যে সত্যটা হজম করার মতো দেহের অবস্থা নেই। যদি বলি তাহলে তিনি মারা যাবে। আমি কি করে তাকে মেরে ফেলি? যেই বুকে আমায় আশ্রয় দিয়েছে, আমি কিভাবে সেই বুকটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই? তবুও তোমাকে সত্যিটা তোমার শাশুড়িকে জানানো উচিত ছিল। বিনা অপরাধে নিজের নামে কলঙ্কিনী টাইটেল লাগিয়ে কি লাভ? আমি পারিনি একজন মাকে তার সন্তানের মৃত্যুর খবর দিতে পারিনি। কিভাবে বলি তোমার বুকের মানিক এই দুনিয়ায় নেই? জানেন পৃথিবীতে সব থেকে বড় বোঝা কি? বাবা মায়ের কাছে তার সন্তানের বোঝা। কোনোদিন বলতেই পারবো না যে আমার এই পৃথিবীতে নেই। সারা জীবন কলঙ্কিনী তকমা নিয়েই থাকবো। রেহানা বেগম চুপ করে সারার কথা শুনছে। মেয়েটার কথা স্বার্থপর, আসলেই স্বার্থপর। না হলে পরের জন্য কেউ নিজেকে খারাপ বানিয়েও বেঁচে থাকতে পারে? সারা একটু চুপ করে আবার বলতে লাগলো। একবার তো আমার নামের পাশে কলঙ্কিনীর তকমা লেগে গিয়েছে, এটা মুছে ফেলা যাবে না। মানুষ হাজারটা ভালো কাজ করলে লোকজন তাকে মনে রাখে না, কিন্তু তার নামে একটা খারাপ কথা শুনলে সবাই তার চেহারা মুখস্থ করে রাখে। আমারটা ঠিক তেমনই হবে। আচ্ছা সারা, আমার কিন্তু একটা জিনিস এখনো পরিষ্কার না। সেটা হলো, যেদিন তোমার শাশুড়ি জানতে পারলো তুমি প্রেগনেন্ট, সেদিন সে ফোনে কার সাথে কথা বলছিল? সেটা যদি তোমার স্বামী না হয় থাকে তাহলে কে ছিল? সে তোমার কি কোনো বন্ধু? সারা মিসেস রেহানার কথাটা শুনে সেটা ভাবুক হয়ে গেল। উনি তো ঠিক কথাই বললেন। তাহলে সেদিন লোকটা কে ছিল? আমি তো এত পরিমাণ শকে ছিলাম যে এই কথাটা আমার মাথায় আসেনি। কে ছিল সে? তারপর সারা কিছুটা ভেবে নিজেই বলল। এমনও তো হতে পারে যে আমান যে পুলিশের ফোন ব্যবহার করতো সেই পুলিশটাই কণ্ঠ বদলিয়ে মায়ের সাথে কথা বলেছিল। কারণ আমি তো আগেই অনুরোধ করেছিলাম আমাদের লাশটা যেন বাড়িতে না দেওয়া হয়। তাই হয়তো একটা মায়ের বুকে সন্তানের লাশ দেওয়া থেকে সবার অজান্তেই সেই সন্তানের জায়গাটা পূরণ করে দিতে চাচ্ছে। মিসেস রেহানা নিজের চেয়ার থেকে উঠে সারার পাশে এসে দাঁড়িয়ে বলল। কিছু মনে করো না সারা, আমি একটা কথা বলি। আমি তো পুলিশ, তাই সব কিছু সন্দেহের চোখেই দেখি। বিষয়টা এমনও তো হতে পারে যে তোমার স্বামী মানে আমান, সে কোনোদিনই জেলে যায়নি, কোনো শর্ট সার্কিটের আগুনে মারা যায়নি। সব কিছুতেই তাই প্ল্যানও তো হতে পারে। মিসেস সাবিনার কথা শুনে সারা কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল। তারপর হতাশ কণ্ঠে বলল। দেখুন ম্যাম, একটা মানুষের নিজের মৃত্যু নিয়ে নাটক করার তো কোনো মানে থাকতে পারে না। সে কেন নিজেকে আড়াল করে রাখবে? যদি বেঁচে থাকে এতে তার লাভটা কি? মিসেস রেহানা একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল। আমরা চোখের সামনে যা দেখি তার অনেক কিছুই সত্য নয়। আর যেটা তোমার দৃষ্টির বাইরে ঘটেছে সেই জিনিস কিভাবে সত্য বলে মেনে নেওয়া যায় বলো তো? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না সারা, জাস্ট সন্দেহ হলো তাই বললাম। যাক, ওইসব কথা এখন থাক, আমার সাথে চলো। সারা মুখের দিকে তাকিয়ে রইল। সাথে যাবে মানে কোথায় যাবে? মনের ভাবটা মিসেস রেহানা বুঝতে পারল, তাই বলল। আমার বাড়ি যাবে। বাড়িতে আমি একাই থাকি, একটা মেয়ে আছে, সে থাকে দেশের বাইরে। আমার হাজবেন্ড, সেও দেশের বাইরে থাকে, 3 মাস পর পর দেশে আসে। যাই হোক, চলো এখন। সারার একটা আশ্রয়ের খুবই দরকার ছিল, তাই সে না করতে পারল না। এমনিতেই প্রেগনেন্সির 6 মাস চলছে। এই সময় তার একটা নিরাপদ আশ্রয় চাই, যেখানে সে ভালো থাকতে পারবে, তার সন্তান ভালো থাকতে পারবে। কাছের মানুষ তো কেউ নেই। সন্তান পৃথিবীতে আসতে তাকে নিয়ে তবু পৃথিবীর সমস্ত অশুভ শক্তির সাথে লড়তে পারবে। মিসেস রেহানা বাড়িতে সারা একটা রুম দেখিয়ে দিয়ে বলে। দেখো, এই রুমটা তোমার। কোনো সমস্যা হলে আমার বাড়ির কাজের লোক আছে, তাদেরকে বলবে। তোমার সমস্ত সাহায্য তারা চলে আসবে। আর কোনো চিন্তা করবে না, যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে যে আসতে চলেছে তাকে কষ্ট দিও না। মনে রাখবা, তুমি যদি কোনো নড়বড়ে ঘরের চালা হও তো তোমার গর্ভের সন্তানকে সেই ঘরের একটা মজবুত খুঁটি হতে হবে একদিন। নিজের খেয়াল রাখো। আমি সন্ধ্যায় ফিরবো, এখন আসি। সারা গুটি গুটি পায়ে বেডের উপর বসে নিজের পেটে হাত দিয়ে মনে মনে বলতে থাকে।
কলঙ্কিনী নাম শুনেও কষ্ট লাগে না, শুধু তোর জন্য বেঁচে আছি। আমি চাই তুই একদিন বড় হবি, মায়ের মুখ উজ্জ্বল করবি। রাতে খাওয়া দাওয়া সেরে সারা বিছানায় শুয়ে আছে। আমানের সাথে কাটানো মুহূর্ত নিয়ে ভাবছে। মানুষটাকে বেশি দিন কাছে পায়নি সারা, মাত্র কয়েক মাস মন ভরে ভালোবাসতে পেরেছে আমানকে। বিধাতা হয়তো সারার কপালে সুখ জিনিসটা রাখেনি। এমন সময় মিসেস রেহানার ঘর থেকে কিছু পড়ার শব্দ সারার ভাবনায় ব্যাঘাত ঘটায়। বাসার সব লাইট বন্ধ, চাকর বাকর সব ঘুমিয়ে গেছে। সারা আস্তে আস্তে মিসেস রেহানার রুমের দিকে গেল। রুমের ভিতর থেকে কিছুটা ঝাঁঝালো কণ্ঠ শুনতে পায় সারা। প্রথমে ভাবলো তিনি নিজের স্বামী বা মেয়ের সাথে কথা বলছেন, তাই নিজের ঘরের দিকে পা বাড়াতে নিল। হঠাৎ আমানের নামটা মিসেস রেহানার ঘর থেকে শুনতে পেল। দরজাটা হালকা খোলা রয়েছে, তাই কথাগুলো বুঝতে একটু অসুবিধা হলো না সারার। মিসেস রেহানা আমানের সাথে কথা বলছে। আমান, তুমি বোঝার চেষ্টা করো, সারাকে আমি কেন এত বড় ঘটনার কালার করতে যাব? কেউ একজন থানা থেকে মিডিয়ার লোকজনকে খবর দিয়েছিল, আমার কিছুই করার ছিল না। ও পাশ থেকে। আমি তো জানি সারা তোমার স্ত্রী, তাহলে কেন তাকে আমি বদনামের ভাগিদার হতে দেব? তুমি অযথা রাগ করছো আমান, সে আমার মেয়ের বয়সী। ও পাশ থেকে। তুমি চিন্তা করো না আমান, ওকে আমি নিজের মেয়ের মতোই দেখে শুনে রাখবো। তুমি আমাদের মিশনের কথা ভুলে যেও না। এখন রাখছি, দেখি সারা কি করছে। সারা দ্রুত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। আমান তাহলে বেঁচে আছে? তাহলে এই মানুষটার সাথে ওর কিসের সম্পর্ক? সারা তাড়াতাড়ি ঘরের ভিতরে এসে কাঁথা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে থাকে। এমন একটা ভাব নিল যেন সে ঘুমিয়ে গেছে। সারার মনে মনে রাগ আর খুশি দুটোই হচ্ছে। প্রিয়তম বেঁচে আছে এটা জেনে খুশি, বেঁচে আছে সেই কথা তাকে জানানো হয়নি কেন এটা জেনে রাগ হচ্ছে খুব। মানুষ তো তার স্ত্রীর কাছে সব কথাই বলে, কিন্তু এই হতচ্ছাড়া লোকটা কেন বলেনি? যদি সে পুলিশের কোনো এজেন্টও হয় তাহলে তো মা কিংবা আমাকে কথাটি সে জানাতে পারতো। তাৎক্ষণিকভাবে মনে পড়ে যায় আমান তো বেশি পড়ালেখা করেনি, তাহলে সে পুলিশের চাকরি কিভাবে পেল? ভাবতে ভাবতে মাথা বন্ধ করছে। মিসেস রেহানা এসে সারার পাশে বসতেই সারা একটু নড়ে চড়ে উঠল। মুখের উপর থেকে গাঁথাটা সরিয়ে কপালে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা, কারণ এই গরমে কারো কাঁথা মুড়ি দিয়ে থাকার কথা না। কপালে হাত দিয়ে দেখলো সবকিছু স্বাভাবিক আছে। ডাক দিলে সারার ঘুমের ডিস্টার্ব হবে ভেবে মিসেস রেহানা তাকে আর ডাক দিলেন না। বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায়। সারা তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটা লক এঁটে দেয়। বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের ঘরে চলে যায় সারা। তাড়াতাড়ি গিয়ে ভিতর থেকে দরজাটা লক কেটে দেয়। সারা এখন খুব কান্না পাচ্ছে আমানের জন্য। 2 দিন আগে জেনেছে লোকটা দুনিয়ায় নেই। তার খবর লুকাতে গিয়ে কত কি ঘটে গেল, এসবের কিছু কি সে জানে? বাথরুমের ভিতরে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে সারা ভিজতে থাকে আর অযোধ্যারায় কাঁদতে থাকে। কেন তুমি মরার নাটক করেছ? আমাকে জানাওনি কেন? আমার তো ইচ্ছা হয় আমাদের বাবুটা পেটের ভেতরে থাকা অবস্থায় তুমি আমাকে দেখাশোনা করবে, পেটে মাথা দিয়ে বাবুর সাথে কথা বলবে, কিন্তু না, তুমি তোমার মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ আমার থেকে। কেন করছো আমান? আমারও তো খুব ইচ্ছে হয় তোমার বুকে মাথা রেখে দিনগুলো কাটাই, তোমার সাথে খুনছুটি করে সময়গুলো পার করি। সব সময় কি আর নিয়তির দোষ দিলে হয় বলো? দোষ তোমার। কেন আমার সামনে আসছো না? কেন কেন কেন? সকালে মিসেস রেহানা অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে এসে দেখে সারা নেই। কর্মচারীদের জিজ্ঞেস করতে তারা বলে সকাল থেকে তিনি এখনও ঘর থেকে বেরই হননি। মিসেস রেহানা সারার দরজায় টোকা মেরে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ঘুমিয়ে থাকলেও ঘুম ভেঙে যাওয়ার কথা। মনের ভিতর একটু সন্দেহ হলো, তাই নিজের ঘরের আলমারি থেকে চাবিটা এনে সারার ঘরের দরজাটা খোলে, কিন্তু দরজা খুলে সারাকে ঘরের বিছানা বা বেলকনিতে কোথাও দেখতে পায়নি। বাথরুম থেকে কুলকুল করে পানি পড়ার শব্দ কানে আসে। মিসেস রেহানা ভাবে সারা হয়তো গোসল করছে, তাই কিছুক্ষণ অপেক্ষা করে। 10 মিনিট 20 মিনিট এভাবে 1 ঘন্টা পার হয়ে যায়। এদিকে ডিউটিতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন বের হতেই হবে। তাই মিসেস রেহানা বাথরুমের দরজায় নক করতে থাকে, কিন্তু আগের মতোই কোনো সাড়া শব্দ পায় না পানি পড়ার শব্দ ব্যথিত। এবার ওনার মনের ভিতর খচখচ করতে থাকে,
সারার কোনো বিপদ হলো না তো? সারার কিছু হয়ে গেলে আমানকে কি জবাব দিবে? একজন কর্মচারীকে ডেকে বাথরুমের দরজা ভেঙে দেখে সারা ফ্লোরে পড়ে আছে আর শাওয়ার চলেই যাচ্ছে। মিসেস রেহানা দ্রুত শাওয়ার বন্ধ করে সারাকে তোলার চেষ্টা করে। সারার গায়ে হাত দিয়ে আটকে উঠে রেহানা, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। দেহে যেন কোনো রকম প্রাণ পাখিটা আছে, একটু এদিক সেদিক হলেই উড়ে যাবে। দ্রুত সারাকে নিয়ে হসপিটালে রওনা দেয় মিসেস রেহানা। সারা চোখ খুলে সামনে আমানকে দেখতে পায়। স্লাইনের সুচ বাম হাত দিয়ে টান দিয়ে বের করে দৌড়ে গিয়ে আমানের বুকে ঝাঁপিয়ে পড়ে হু করে কেঁদে ওঠে। আমান দুই হাতের আঁচড়ায় সারার মুখটা ধরে কপালে একটা চুমু এঁকে দেয়, বলে, আমি চলে এসেছি সারা, আর কিছু হবে না তোমার। জীবন চলে গেলেও কিছু হতে দেব না। সারাকে বেডে শুইয়ে দিয়ে ডক্টরকে ইশারা করে স্যালাইনটা আবার লাগিয়ে দিতে বলে। এমনিতে কিছুক্ষণ হলো সারার জ্ঞান ফিরেছে, তার উপরে আমানকে দেখে নিজের কান্না কোনোভাবেই থামাতে পারছে না। সারা রাতের কান্না, এখনকার কান্না সব মিলিয়ে সারার অবস্থা নাজেহাল। আমান সারাকে শুইয়ে দিয়ে একটু উঠতে নিলে দেখে এক হাত দিয়ে সারা তার শার্ট টেনে ধরেছে, তাই উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়ল। কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দিব না। আমার জীবনে যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সারা, তুমি না থাকলে আমার কিছুই না। খবরদার, আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি সত্যি সত্যি এবার মারা যাব। আমানের কথা শুনে সারা ফুপিয়ে ওঠে। আমান বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই 1000 বার সরি বলল। তোমার জন্য আমার কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা, তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? সারা, তুমি হাইপার হয়ে না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এইসব করার ইচ্ছা ছিল না আমানের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সব কিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল। আমার 3 জন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই 3 জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে, আমার নিজেই তাহলে এসব করেছে। এটা করে ওর লাভ কী ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো। আমানের এসব করার পিছনে রহস্য আমার জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করারই কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথেও সম্পর্ক। যেন একটা গোলকধাঁধার ভিতর আটকে আছে সারা, যার ভিতর থেকে বের হতে চাচ্ছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো, তাই ভয় পাচ্ছ? সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ, নাকি ভালো খারাপ দুইটার মাঝে ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমার সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা বলছো না কেন? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সারার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভিতর কোনো প্রশান্তি নেই সারার। বারবার উসপিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনোদিন ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করে বাঁচতে হবে। আমাদের বাড়ি পৌঁছাতে রাত প্রায় 11টা বেজে যায়। দরজা টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার করে আমাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন?
হঠাৎ চোখ যায় আমানের পিছনে, দেখে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কতবার পাপ করেছে। মুখে লাথি দিয়ে বের করে দে ভাইয়া। নেহার কথা শেষ হতে না হতেই আমার নেহার গালে একটা কষে চড় দিল। যে মেয়েটাকে কলঙ্কিনীর নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনীর ছিটা ফোটাও নেই। কিভাবে সহ্য করব আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিন বিদেশে যাইনি। সরকারের একটা গোপন মিশন আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে যাওয়ার নাটক সব করেছি, মরে যাওয়ার নাটকও করেছি। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেদিন আমার পেটে ওর বাচ্চা আসে। কয়েকদিন টিভিতে দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমান সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো। তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়ে তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমার সারাকে আমি জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধুকে কিডন্যাপ করে তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সব কিছুই ছিল সাজানো যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওসি মিসেস রাহেলাওকে এই সুযোগে নিজের বাড়ি নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল হয়ে যায়। কোনো একটা পুলিশ মিডিয়াকে খবর জানিয়ে দেয়। সেদিনের ঘটে যাওয়া সব কথা নেহাকে বলে আমান। নেহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, খপ করে পা ঝরিয়ে ধরে হাওমা করে কাঁদতে থাকে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাফ চাইবো জানি না, কিন্তু নির্লজ্জের মতো বলছি, আমাকে মাফ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চর মেরেছি। আমি তোমার কোনো কথা বিশ্বাস করিনি। সারা নেহাকে উঠিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা। তোমার জায়গায় আমি হলেও এমনই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো। খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারা দিকে চোখ পড়তে তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? মা, দয়া করে চুপ করো, আমার কথাগুলো শোনো আগে। নেহা একে একে সব কথা মাকে জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটিয়ে একটা চর দিয়ে বলল, তোর কারণে ফুলের মতো মেয়েটাকে আমি কি না কি বলেছি। ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যাই। সারা মায়ের হাতটা ধরে, মা, সব কিছু ভুলে যান। আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই। আমার সারা আমার নেহাকে নিয়ে ভালো থাকতে চাই। সারা আমানের দিন খুব ভালোই কাটছিল। সারাদিন সারার খেয়াল রাখে আমান। কয়েক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ে জন্ম দেয়। আমান আর সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ে। আমানের আর সারার রা দিয়ে। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরের খাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, বিকেলে ফিরবো। আচ্ছা, নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ। আমন বাইরে গেলে সারা কোনোদিন আল্লাহ হাফেজ বলে না, ভুলে তাড়াতাড়ি ফিরে এসো। এখন এসব ভাবার টাইম নেই আমানের, তাই বাড়ি থেকে বের হয়ে যায়। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবার শুরু হবে মা, তুই কি আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকালে আমান বাড়ি এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে। নেহার হাতে একটা কাগজ। সারা বাড়িতে কোথাও সারা নেই।
আমান নেহাকে জিজ্ঞেস করে যে সারা কোথায়? নেহা আমানের হাতে কাগজটা দিয়ে বলে, প্রিয় আমান, আদৌ প্রিয় আছো কি না আল্লাহ ভালো জানে। ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা চোরা কারবারের লোক। তার সাথে মিসেস রেহনাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেগুলো আমি কমিশনারের কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি জানলাম কিভাবে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালাবদ্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরে তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে গিয়েছিলে। সেখানে কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোন পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনে বোঝাই যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু। আর মিসেস রেহেনা তোমার সাহায্যকারী, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের উপরে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এতে কলঙ্কিনী। বাসের সিটে বসে আছে সারা। মেয়েটা কোলেই ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট ছোট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙ্গুল ধরে চোখ পিটপিট করে তাকাচ্ছে আর মুচকে হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনো দিন।